গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু আজই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত। আগে জুলাই গণহত্যার বিচার, পরে নির্বাচন বললেন জামায়াত আমির। দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে বিশৃঙ্খলা ঘটে, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। এবং চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পে ধীর গতি, বছরের পর বছর অন্তহীন ভোগান্তিতে বন্দর নগরীর বাসিন্দারা। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে, দাবি কর্তৃপক্ষের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। গাজীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে সহিংসতায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্লোগানে উত্তাল গাজীপুরের রাজবাড়ী মাঠ। শুক্রবার রাতে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও। এ সময় হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে আলটিমেটামের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। তাদের ইন্ধনে এখানে আমাদেরকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে। আমরা তাদের অস্তিত্ব বিলীন করতে চাই। আমরা কিন্তু বাকশালীকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেবো। আমরা হানিদের হাতে তুলে নেব, এটা বাধ্য হবো। কিন্তু আমরা খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে, তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে যে হেড ইনজুরি। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল মধ্যরাতে দারিয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর 5 আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। অফিসের অবশিষ্ট যে অংশ ছিল, বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার মধ্যরাতে এক্সকাভেটর মেশিন দিয়ে সেই অংশ গুড়িয়ে দেয়। ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। আজ থেকেই গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভা হয়েছে। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কোনো অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজিকে বরদাস্ত করা হবে না। সকালে কক্সবাজারে দলের কর্মী সভায় এ কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান, নির্বাচনের আগে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার শেষ করা। প্রায় 1.5 যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, 24-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। ভাই বন্ধুগণ, দয়া করে আমাদের হাজারো হাজার সন্তান যারা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, তাদের জীবন, রক্ত
এর প্রতি একটু সম্মান দেখান। এদিকে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের সেক্রেটারি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। বর্তমান সরকার একটি দুর্বল সরকার, আমরা তবু এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করবেন। সমাজে নানা ধরনের অস্থিরতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে নেবে এটা আমরা চাই না। আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন। বন্দরনগরী চট্টগ্রামের সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা প্রকল্পের কাজের খোঁড়াখুঁড়িতে হাঁসফাঁস অবস্থা নাগরিক জীবনে। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় শঙ্কা নিয়ে চলাচল করতে হয় সড়কগুলোতে। আর নীতি নির্ধারকরা এই জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বনিম্ন দুর্ভোগ বিবেচনা করে প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বন্দরনগরী চট্টগ্রামের বাওয়া স্কুল থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের কাজ। বড় বড় গর্ত, নানা ভারী যন্ত্রপাতি আর খোঁড়াখুঁড়িতে চলাচলের অনুপযুক্ত এ রাস্তায় নিরাপত্তাহীনতা যেমন রয়েছে, তেমনি চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শুধু এলাকা নয়, র্যাম্প নির্মাণের কাজ চলায় বন্দর এলাকা, নিমতলা সহ বেশ কিছু সড়কেরই এমন বেহাল দশা। ধুলাবালিতে অতিষ্ঠ জনজীবন। এখানে কোনো নিরাপত্তা নাই। আমি কয়েকদিন আগে গেছি, এদিকে দেখতেছি একটা লোহা পড়ছে, এদিকে একদম উপর থেকে পড়ে গেছে। বিভিন্ন ধরনের রড, বিভিন্ন স্ট্রাকচার পরে থাকতে দেখা যায়। এখন আমরা অনেক সময় ভয়ে নিচ দিয়ে চলাচল করতে পারি না, ব্রিজ পার হতে পারছি না। এখন এদিকে আসলে গাড়ি না, এরকমেরই অবস্থা। এছাড়া হালিশহর, বড়পোল, পাঠানটুলি, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। বছরের পর বছর চলা এসব কাজে রাস্তা খননের তীব্র যানজট যেমন লেগে থাকে, তেমনি অনেক জায়গায় কাজ শেষ করার পরও রাস্তা মেরামত না করার অভিযোগ নাগরিকদের। একই সঙ্গে শহরের নানা স্থানে চলছে জলাবদ্ধতা প্রকল্প ও সিটি কর্পোরেশনের নালা নর্দমা সংস্কারের কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা নগরবাসীর। এইখানে রাস্তাঘাটগুলো ঠিক না করলে আমাদের সামনে আর কঠিন হবে। ট্রেনের ব্রেকেটটার কারণে এখন অনেক জাম থাকে, সবসময় জাম থাকে। বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় দেখতে হয়, যাইতে লেট হয়ে যায়। দ্বিতীয়ত আসার সময় ধুলা বালু এগুলো আবার চোখ মুখ দিয়ে ঢুকতেছে অনেকদিন ধরে। সেবা সংস্থাগুলো নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করে যাচ্ছি, লাইনগুলো আমরা লাইন নিয়ে যাচ্ছি। ওই লাইনগুলো কিন্তু আমরা সরাসরি একেবারে 100 ভাগ উপরে মাটি কেটে ওরকম করছি না, চেষ্টা করছি আমরা যত কম জনভোগান্তিতে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়। দ্রুত কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে তত কিন্তু ভোগান্তি বাড়ছে। তো আমাদের জিএসিতে যে কাজটা হচ্ছে এখন দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। আধুনিক বন্দরনগরী চট্টগ্রাম প্রতিষ্ঠায় নানা প্রকল্পের নানামুখী কাজ চলছে, কিন্তু এইসব কাজ অপরিকল্পিত এবং ধীরগতি হওয়ার কারণে তা জনস্বস্তি দেওয়ার পরিবর্তে দিচ্ছে জনভোগান্তি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কাজ করতে হবে সমন্বিতভাবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আগামী 4 মাসের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টার নির্দেশনা থাকলেও বরাদ্দ না থাকায় ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ক্ষোভ জানান মেয়র। যদিও অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দের কথা জানিয়েছেন তদারকি কমিটিতে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা। এরই অংশ হিসেবে এক সপ্তাহের মাথায় শনিবার সকালে চট্টগ্রাম নগরীর মহেশখাল, নাসিরখাল, বারুইপাড়া খাল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে দুপুরে সার্কিট হাউসে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এ সময় ক্ষোভ জানিয়ে মেয়র বলেন, মে মাসের মধ্যে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনার কথা বলা হচ্ছে। 21টি খাল ও নালা সংস্কারে 100 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে, অথচ মাত্র 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা এই যে 100 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকার মধ্যে বরাদ্দ দিয়েছি, সেটা এখনো পাওয়া যায়নি। বা এই যে একটা গুরুত্বটা বুঝছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমি খুব দুঃখ করে আজকে বলতে হচ্ছে। এ সময় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নানা সংস্থা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও জানান সঠিক সময়ে বরাদ্দ না পাওয়ার কথা। সাফ জানিয়ে দেন দিতে পারবেন না নিজস্ব ফান্ড থেকে নিরসনের টাকা। 1500 কোটি টাকা ধরা আছে, সেটা সিডিএ 750 কোটি টাকা জিওবো থেকে নেবে লোন হিসাবে, আর 750 কোটি টাকা নিজস্ব অর্থায়ন। সিডিএ ওই লোন শোধ করার বা নিজস্ব অর্থায়ন থেকে দেওয়ার কোনো সামর্থ্য নেই। 13টি ছোট পরিসরের লাইন, যেগুলোতে একটু কস্ট ইনভলভমেন্ট কম, এগুলো আমরা 13টি প্রতিবন্ধকতা অপসারণের জন্য ইতিমধ্যে আমরা 3টা টেন্ডার কল করেছি চট্টগ্রাম মহাশয়ের পক্ষ থেকে। তবে সংস্থাগুলোকে আশ্বাস দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানান, অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হবে। যেহেতু চট্টগ্রামের জলাবদ্ধতা অগ্রাধিকার পেয়েছে, এই উপদেষ্টা পরিষদে ফান্ডের একটা ফ্লো আমরা থাকবে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে 8,500 কোটি টাকা এরই মধ্যে ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন এখনো চোখে পড়ছে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বাসা ভাড়ায় নৈরাজ্য। ফেনীতে বছরের শুরুতে বাড়তি খরচের বোঝা ভাড়াটিয়ার কাঁধে মানা হচ্ছে না আইন। বর্ধিত খরচ মেটানোর অজুহাত মালিকের। জয়পুরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত 5 ফেব্রুয়ারি বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে 3 যুবক। গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। শুক্রবার রাতে আক্কেলপুর থানায় ধর্ষণ মামলা করা হলে অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে পুলিশ। কিশোরগঞ্জের ভৈরবে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ সহ মিল চালুর দাবিতে মানববন্ধন করেছেন জব্বার জুট মিলের শ্রমিকরা। সকালে জুট মিল চত্বরে মানববন্ধন করা হয়, এতে অংশ নেন কয়েকশো শ্রমিক। এ সময় তারা জানান, দীর্ঘ প্রায় 35 বছর ধরে অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা মিলের উৎপাদন হয়ে আসছিল। শ্রমিকদের অবগত না করে 2023 সালের 22 জুন হঠাৎ মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বকেয়া বেতন ও বোনাস পরিশোধ সহ মিলটি পুনরায় চালুর দাবি জানান শ্রমিকরা। সিলেটে অনুষ্ঠিত হলো সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সকালে নগরের রিকাবি বাজারে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ সংলাপের আয়োজন করে জেলা প্রেস ক্লাব। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবটির সভাপতি ইকরামুল কবির। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর একে এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর কামাল আহমদ চৌধুরী। সংলাপে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসে অংশগ্রহণকারীদের বক্তব্যে। রিডিং ইউনিভার্সিটি ও সিলেট চেম্বার অফ কমার্সের সহায়তায় আয়োজন করা হয় এই নাগরিক সংলাপ। রাজনৈতিক খাত বদল হয়েছে, কিন্তু আগের মতোই চাঁদাবাজি হচ্ছে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারহান সরকার দিনা। বললেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শক্তিকে দমন করতে ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। চলতি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলেও জানান ফারহান সরকার দিনার। নতুন দলের নাম ও তাদের কি হিসেবে দেখতে চান তা নিয়ে জনগণকে মতামত জানানোর আহ্বান জানান তিনি।
যারা আগে চাঁদাবাজি করতো তারা এখনো আগের ন্যায় চাঁদাবাজি করতেছে। হয়তো এমন হয়েছে যে হাত বদল হয়েছে, কিন্তু তারা আগের মধ্যে চাঁদাবাজি করতেছে। তাদের যে শক্তিটাকে দমন করতে গেলে আমাদের ছাত্র ভাইদের যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন আইন উপদেষ্টা, সরাসরি যাচ্ছে সেখানে। করে তো ওনারা বলেছেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে, গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি, স্থায়ী নাগরিক কমিটি গঠন করার কথা ওনারা বলেছেন। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন, অযথা ব্যয় এবং নন কোঅর্ডিনেশন, সমন্বয়হীনতা এড়ানোর জন্য। বর্তমানে 43টি মন্ত্রণালয়, 61টি বিভাগ রয়েছে, ওনারা 25টি মন্ত্রণালয় এবং 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে, রাজস্ব বোর্ড রয়েছে। ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। এই ধরনের আরও কিছু প্রস্তাব ওনারা করেছেন। দুই বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরের ব্যাপারে, যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ, অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ, এগুলি আলাদা আলাদা এত কর্তৃপক্ষের দরকার নাই, একটা কর্তৃপক্ষ করলেই হবে। নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে। তারপরে 10টা বিভাগকে পুনর্বিন্যাস করার কথা বলেছেন, অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। জেলা প্রশাসক যে পদ, প্রশাসক আপনারা জানেন এই শব্দটার ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে। জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার, আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে। আমার মনে আছে আমাদের প্রয়াত হাসান আরিফ স্যার যখন জীবিত ছিলেন উনি আমাকে সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন ওনাদের মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে কাজটা সুবিধা হয়। আমরা নীতিগতভাবে এগ্রি করেছিলাম, তো এইটার প্রস্তাবটাও এই সংস্কার কমিশনের প্রস্তাবে করা হয়েছে যে ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এটা সহায়ক হবে। সাব রেজিস্ট্রি যে অফিস আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা, পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা, আর এটা হচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন আইন উপদেষ্টা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।